আপনার পিছনে দিয়েছি। সংগ্রামী নেতৃবৃন্দ, নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের দল বড়, প্রতিদ্বন্দ্বিতার লোক থাকবে। সংগ্রামী নেতৃবৃন্দ, 2022 সালে আমাকে রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আমি বলতে চাই, তখনকার যারা নেতৃত্ব ছিলেন, আমি দায়িত্ব নেওয়ার পরও আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি বলতে চাই, আমার বিশ্বাস এখন থেকে যারা বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং বিএনপি ইউনিয়ন ছাত্রদল যুবদল অনেক লোক আছেন, আজকে যারা বিএনপির দায়িত্ব পালন করছেন, আমার বিশ্বাস আমাকে ছিলেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে সবাই দাঁড়িয়ে আমি একটি কথাই বলতে চাই, আমি কোনদিন এই দলের কাজ ছাড়া অন্য কোন চিন্তা ভাবনা করি নাই। আমি কোনো ব্যবসা করি নাই, আমি কোনো বিদেশ যাই নাই, বরং চাকরি থেকে ফিরে এসেছি এই দলের জন্য। আজকে রায়পুরা যারা দায়িত্ব নিয়ে আসছেন, যারা বলছেন আপনারা দায়িত্ব নিয়ে রায়পুরাতে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছেন, আপনাদের নমিনেশন পকেটে, আপনারা যারা বলতেছেন ধানের শীষের মার্কা আপনাদের পকেটে নমিনেশন দিয়েছে, আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন ধানের শীষের নমিনেশন শুধু নেতা হলে চলবে না, যাদের জনগণের সাথে সম্পৃক্ত আছে এবং জনগণের ধার প্রান্তে এই দলের জন্য কাজ করছে, তাদেরকে আমি নমিনেশন সম্ভবত দিব আর কি। আমরা শুনেছি, আজকের এই মিটিং এ প্রমাণ করেছে। আপনারা যারা বলতেছেন নমিনেশন আপনাদের পকেটে, আজকের এই মিটিং এ বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন যুব দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, প্রমাণ করে যে আমার মনে হয় আমরা যারা বলছি নমিনেশন আমাদের পকেটে, তাদের সাথে জনগণ এবং সাংগঠনিক কোন লোকের সম্পৃক্ততা নেই, আজকে এই মিটিং এ প্রমাণ করতেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন জনাব তারেক রহমান ইতিমধ্যে 31 দফা দিয়েছে। আজকের এই নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তারেক রহমানের কিন্তু একটা বাণী আছে যে 31 দফাকে মানুষের গ্রামের দ্বার প্রান্তে নিয়ে যেতে হবে, জনগণকে বুঝাতে হবে। তবে আপনারা যারা নমিনেশন চাচ্ছেন, নমিনেশন পকেটে আছে, আমরা কিন্তু কোথাও লক্ষ্য করি নাই যে আজ পর্যন্ত কোন একটা প্রত্যন্ত গ্রামে এই তারেক রহমানের 31 দফাকে আপনারা মানুষের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। 31 দফার মধ্যে কি আছে? তারেক রহমান নির্বাচন করে এই দেশকে নিয়ে কি স্বপ্ন দেখছে? তারেক রহমান এই 31 দফার মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কি স্বপ্ন দেখছেন? তারেক রহমান এই 31 দফা নিয়ে মানুষের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি কল্পনা করছেন? আপনারা কিন্তু যারা নমিনেশন পকেটে নিয়ে ঘুরতেছেন, আমরা দেখি নাই, সাংগঠনিক ভাবে কখনো দেখি নাই যে আপনারা প্রত্যন্ত গ্রামে এই তারেক রহমান 31 দফার পানি দেশকে পৌঁছে দিতে আমরা দেখি নাই। এত সাবধান, নমিনেশন যাকে দিবে, আমরা যেহেতু সংগঠন করি, আমরা যেহেতু জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করি, যেদিন নমিনেশন দেবে সেদিন ধানের শীষের জন্য আমরা সবাই কাজ করব। কিন্তু তার আগে আপনি আমাকে চিনবেন না, আপনি আমাকে জানবেন না। আমি 2022 সালে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পেয়েছি। আজও পর্যন্ত যারা বলতেছেন নমিনেশন পাচ্ছেন না, নমিনেশন পকেটে নিয়ে ঘুরছেন, আমি কিন্তু আজ পর্যন্ত তাদের কাছ থেকে, আমি একটা সাংগঠনিক লোক হিসাবে কোনদিন আপনার কাছ থেকে একটা ফোন পাইনি দলের কাজ করার জন্য। শুধু আমি নেই, আজকে যারা সংগ্রামী নেতৃবৃন্দ, নাম আপনারা জানেন। আমি যুবদলকে বলতে চাই,
যুবদলকে বলতে চাই, আমরা দেখেছি বিভিন্ন সময় এই যুবদলকে সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা যে একটা বলতেছেন, যেমন আজকে রায়পুরা থেকে 1800 সালে ধানের শীষে নির্বাচিত করেছেন, উনি মানে আমাদের রায়পুরার নেতা। সামনে গত 18 সালে নির্বাচন দিয়েছে, দল যদি তাকে মনে করে যে নমিনেশন দিবে, এটা পরের সিদ্ধান্ত। আমি বলতে চাই সাংগঠনিকভাবে 24-এর নির্বাচন একটা পরীক্ষিত নির্বাচন, 26 সালের যে নির্বাচন একটা পরীক্ষিত নির্বাচন দলের জন্য। এত নমিনেশন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ ধরনের কথাবার্তা দলের জন্য বিভ্রান্ত সৃষ্টি করে, আমরা যারা কর্মী আছি তাদের জন্য বিভ্রান্ত সৃষ্টি করে। আমি ইঞ্জিনিয়ার আশরাফ সাহেবকে বলতে চাই, দল যদি আপনাকে নমিনেশন দেয় তাহলে আপনি নির্বাচন করবেন, এবং আপনি নির্বাচন করতে গিয়ে এই যে নেতৃবৃন্দগুলো আছে যারা দীর্ঘদিন যাবৎ এই রায়পুরাতে দলকে লালন করে আসছে, এই যে নেতৃবৃন্দগুলো যারা দীর্ঘদিন যাবৎ মামলা হামলা জুলুম আজও দলটাকে এই দলের জানটাকে ধরে রেখেছে, তাদের শীষকে ধরে রেখেছে, তাদের সাথে যদি আপনার সম্পৃক্ত না থাকে, আপনি নমিনেশন নিয়ে আসলে কি করবেন? দল তো আপনাকে নমিনেশন দিবে তাদের শীষকে জিতিয়ে নেওয়ার জন্য। দল নমিনেশন দিবে তাদের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য। আর এতগুলো লোক, এতগুলো অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে, তাদের সাথে যদি সম্পৃক্ততা না আসে তাহলে আপনি কিভাবে করবেন? এত বলতে চাই, কখনো নমিনেশন দেওয়ার আগে কেউ বলবেন না যে নমিনেশন আমাদের পক্ষে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি ছোট মানুষ, বক্তৃতা দিতে গিয়ে হয়তো আমার বলতে হতে পারে, সেই জন্য আমাকে ক্ষমা করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। প্রত্যাশীদের কাছে অনুরোধ, আমাদের মতন কর্মীরা যারা আছে 5 তারিখের আগে আমরা রাজনীতিতে সক্রিয়ভাবে ভূমিকা রাখছি, দয়া করে আওয়ামী লীগ থেকে আসা লোকদের সাথে আমাদের তুলনা করবেন না, এবং আপনাদের পার্সোনাল কোন ছিল নাকি স্কুল কাটবেন এই সিলদের সাথে আমাদের তুলনা করবেন না। আমরা কষ্ট লাগে যখন আমাদের বাদ দিয়ে আপনাদের গাড়ির মেতে আপনাদের ওই শিলনের কাছ থেকে আমাদের অনুমতি নেওয়া লাগে বা তাদের শ্রদ্ধা ভক্তি করা লাগে, এই দয়া করে এই কাজগুলি করবেন না। আমরা দলের কর্মী, আমরা দল থেকে কিছু আশা করি না, দলটা ভালোবাসি। হয়তো আপনারা এমপি হবেন, কেউ চেয়ারম্যান হবেন, অনেক কিছু হবেন, দয়া করে আমাদের কর্মীদের মূল্যায়ন করুন। দল টিকবে, দলের মঙ্গল হবে, দলের সাথে দলীয় কর্মীদের একসাথে নিয়ে সব রকম কর্মসূচি করবেন, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মত বিনিময় সভায় দীর্ঘদিন পরে আজকে আমরা যে ঐক্যের ডাক, যেভাবে আমরা সকল সহযোগী সংগঠন সহ আমরা একমত হয়েছি, আজকে এখানে এই সিরিয়ালে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও সবাইকে সম্মান আমি সেলুট জানাচ্ছি। আগামী দিনে এই ঐক্যবদ্ধ টিম যে কোনো ব্যক্তিকে মনোনয়ন দেবে, আমরা সবাই তাদের পক্ষে ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের সামনে আসবে, আমরা তাদেরকে বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে, ইঞ্জিনিয়ার আশরাফ বলেন, আশরাফ আমি একাই খেলেছি তার সাথে। আশরাফ যারা দীর্ঘদিন 17 বছর রাজনীতি করেছে মাঠে ঘাটে, তাদেরকে টাকার বিনিময়ে বঞ্চিত করে কমিটি এনে রায়পুরা দ্বিধা খণ্ডবিত করেছে। আমরা এর ধিক্কার জানাই। আজকে সেই সুযোগ এসেছে, আপনারা সবাই একসাথে থাকবেন। ইঞ্জিনিয়ার আশরাফ আজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। রায়পুরা থেকে তাকে যেখানে দেখবেন মঙ্গল নিয়ে থাকবেন, মঙ্গল নিয়ে থাকবেন। আপনারা না পারলে আমাকে ডাক দিবেন, আমি আপনাদের পাশে আছি। আর আজকে যারা এখানে আপনারা উপস্থিত রয়েছেন মনোনয়ন প্রত্যাশী সকলকে আমার পক্ষ থেকে সেলুট জানাই। আপনাদের যারাই মনোনয়ন পাবেন, আমরা যাতে ইউনিট এবং সকল সংগঠন উপজেলা বিএনপি সহ
সবাইকে নিয়ে যাতে আমরা একসাথে থাকতে পারি সে আশা ব্যক্ত করে এবং 5 তারিখের আগে যারা জীবনের মায়া ত্যাগ করে আন্দোলন সংগ্রামে চাপে পড়েছিল তাদেরকে সুদৃষ্টি রাখবেন এই প্রত্যাশা করে এই মত বিনিময় সভায় রায়পুরা উপজেলা থেকে যারা এমপি মনোনয়ন প্রত্যাশী জোরালো প্রত্যাশী প্রত্যেকে উপস্থিত আছেন। আমাদের মধ্যে শুধু একজন নেই যিনি 18 সালে নির্বাচন করেছেন, জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাই। উনি মনে করেন উনি মনোনয়ন অলরেডি নিয়েছেন, ওনার ড্রয়ারে আছে, ওনার পকেটে আছে। আমি আপনাকে উদাত্তভাবে আহ্বান করব, আমরা আমাদের যে 10-11 জন নেতৃবৃন্দ এমপি মনোনয়ন প্রত্যাশী আছে প্রত্যেকের ভৌগোলিক কারণে অথবা যার যার ব্যক্তিগত অবস্থান থেকে যার যার ব্যক্তিগত যে সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে আমরা কারো না কারো কাছের মানুষ হতে পারি, কিন্তু আমরা সবাই মনে রাখি যে আমাদের যেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বলেছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা সবাই দানের শীষের লোক। আপনারা যারা মনোনয়ন নিয়ে আসবেন আমরা তাদেরই লোক, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে মেসেঞ্জারে বা মোবাইলে কল দিয়ে কাউকে বিরক্ত করবেন না, বিব্রত করবেন না, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার দল রায়পুরা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য। রায়পুরা পৌরসভা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম, এখন আপনাদের দায়িত্বে রায়পুরা উপজেলা বিএনপির নেতৃত্বে, রায়পুরা পৌরসভা বিএনপির নেতৃত্বে আমি কিন্তু রায়পুরা পৌরসভা যুব দলের সাধারণ সম্পাদক সদস্য সচিব হয়েছি। এই পর্যন্ত রায়পুরা পৌরসভা রায়পুরা উপজেলা বিএনপির নেতৃত্বে যে কোনো প্রোগ্রামে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো আন্দোলন সংগ্রামে কিন্তু আমরা উপস্থিত হয়েছিলাম। বিভিন্ন সময় বিগত কয়েকদিন আগে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেব আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে রায়পুরা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক উনি আমার প্রকৃত গার্জিয়ান, রায়পুরা উপজেলা বিএনপির গার্জিয়ান। আপনি কিন্তু বিএনপি আসার আগে কিন্তু আমরা ওনার নেতৃত্বে রায়পুরা উপজেলা বিএনপি 24টা ইউনিয়নে, রায়পুরা পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আমরা বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ড করেছিলাম। সেজন্য উনি আমাকে ফোন দিয়ে বলেছিলেন তুমি আব্দুর রহমান খোকন এবং মহসিন হোসেন বিদ্যুৎ যিনি আমার নামের উপরে সাইন করেছিলেন তার রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য। আমি আন্তরিক বলেছিলাম প্রিয় নেতৃবৃন্দ, আমরা কিন্তু ছাত্র দলের দায়িত্ব ছিলাম, তখন কিন্তু আপনি রায়পুরাতে আসেন নাই, আমরা কিন্তু এখন যুব দলে এসেছি। আমরা কিন্তু আপনার রাজনীতি করি না, আমরা কিন্তু আপনার বান্দা কাস্টমার না। আপনার যারা বান্দা কাস্টমার তাদের সাথে এগুলি বলেন। সেই জন্য আমি আবারও বলছি আমরা কিন্তু দল প্রেমী লোক, আমরা কিন্তু দলের সাথে আছি। সেজন্য আমি আবারও বলি দল যাকে মনোনয়ন দেবে সেটা আপনার ব্যাপার, আমরা কিন্তু তৃণমূলে আছি, তৃণমূলেই থাকবো। এই আশা ব্যক্ত রেখে আগামীতে রায়পুরা উপজেলা বিএনপি পৌরসভা বিএনপির ঐক্যবদ্ধ আহ্বান রেখে আমি যারা গত 17 বছর যাবৎ সেই স্বৈরশাসক হাসিনা সরকার আমলে সেই ঢাকার রাজপথে আপনাদের ডাকে সাড়া দিয়ে আমরা সবসময় প্রোগ্রাম অংশগ্রহণ করেছি। আমি একটা কথা বলতে চাই, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে একটি কথা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই আদর্শকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমি একটা কথা বলবো, আমরা কোনো বাইরের লোক না হয়ে, কোনো বেতনভুক্ত কর্মচারী না হয়ে আসেন, সামনে যারাই মনোনয়ন নেবে আমাদের সামনে সারিতে যারা বসে আছে তাদের নেতৃত্বে আমরা এক থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। আমি আরেকটা কথা বলতে চাই, আজকের এই প্রোগ্রাম থেকে সামনে যেন আমরা রায়পুরা উপজেলাতে বিরাট আকারে একটা জনসভা হিসাবে রূপান্তরিত করতে পারি, সেই ডেটটা আজকে আপনারা ওপেন করে এখানে ডেট করে যাবেন, সে আশা প্রত্যাশা করে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘদিন পরে হলো আপনাদের শুভ বুদ্ধি উদয় হয়েছেন। আমরা যারা বিগত দিনে রাজপথে আন্দোলন করেছি, হামলা খেয়েছি, জেল খেটেছি, পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছি, পারিবারিকভাবে নির্যাতিত হয়েছি, সামাজিকভাবে নির্যাতিত হয়েছি, আমাদের দুঃখের কথা, আমাদের কষ্টের কথা কেউ শোনার এতদিন ছিল না। আজকে সে পরিবেশ হয়েছে। আজকে আমরা দু একটি কথা বলতে চাই। আজকের এই মতবিনিময় সভার মাধ্যমে আমি একটি কথা বলতে চাই, রায়পুরা উপজেলা বিএনপি তথাপি একজন ব্যক্তিত্ব, বাকি সমস্ত নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ সবাই কিন্তু আমরা এক মঞ্চে উপস্থিত হয়েছি। সেটা কি ঠিক? আজকে এই মঞ্চে আমাদের নেতৃবৃন্দ মঞ্চকে আলোকিত করেছেন, কারণ
আমাদের প্রত্যেকের মনে অনেক কষ্ট রয়েছে। কষ্টটা হলো কি, আমরা তো নির্যাতিত, আমাদেরকে বিদ্যা আঙ্গুল দেখিয়ে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল আমাদেরকে বিদ্যা আঙ্গুল দেখিয়ে উনি রায়পুরা উপজেলার নমিনেশন নিয়ে ব্যস্ত, নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত। উনি জানে না রায়পুরা উপজেলা বিএনপি সহ সমস্ত নেতৃবৃন্দ আমরা একত্রিত হয়ে আজকে আমরা ওনার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কারণ ওনার 2018 সালে যখন উনি ধানের শীষের নমিনেশন নিয়ে এসেছিলেন, ওনার একটি বিরাট সুযোগ ছিল, আমরা তখন ওনার পক্ষে ধানের শীষের পক্ষে নির্বাচন করেছিলাম। আজকে 10 বছর হওয়ার পরও উনি এই রায়পুরা উপজেলার সিনিয়র এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উনি একত্রিত করতে পারে নাই। সেটা আমাদের ব্যর্থতা না, সেটা ওনার ব্যর্থতা। উনি কেন পারে নাই সেটা ওনার ব্যর্থতা, আমাদের কোনো ব্যর্থতা নাই। আমরা মূল্যায়ন পাই নাই, আমরা অবহেলিত, আমরা নির্যাতিত। কাজেই আমরা দলকে ভালোবাসি, এমন কোন নেতাকে নমিনেশন দিবে আমরা তার পক্ষে কাজ করব, আমরা এটা মেনে নিব না। আমরা দলের ত্যাগী যারা মামলা খেয়েছেন, যারা জেল কেটেছেন, যারা বিভিন্ন সময় আন্দোলনে সংগ্রামে নেতৃবৃন্দর খোঁজখবর রেখেছেন, তাদের মধ্যে থেকে নমিনেশন আমরা চাই তৃণমূল বিএনপি। কাজে আমি আপনাদের কাছে বলবো, আমরা সবাই ঐক্যবদ্ধ। আজকে আমরা যারা একসাথে হয়েছি, আমরা সবাই এক হয়ে আগামী দিনগুলো রাজপথে থাকবো, যে কোনো ষড়যন্ত্র আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। পাশাপাশি আমি আগামী কয়েকদিনের ভিতরে আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের একটি আত্মপ্রকাশের দরকার। আমরা একটি জনসভার মাধ্যমে বুঝিয়ে দিতে চাই রায়পুরা উপজেলা বিএনপি অত্যন্ত শক্তিশালী। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। এই মতবিনিময় সবাই কষ্ট করে উপস্থিত হয়েছেন, তার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি অল্প সময় নিব, আপনাদেরকে বেশি সময় নিব না। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আমি শুধু কয়েকটি কথা বলবো। আপনারা দীর্ঘ 18টি বছর কষ্ট করেছেন, ঘরে থাকতে পারেন নাই, মামলা মোকদ্দমা হামলার জর্জরিত। আজকের এই দিনে আপনাকে একটু সম্মান কি আপনি পেতে পারেন না? আপনি তো একটু সম্মান পেতে পারেন। মনোনয়ন নিয়ে আসবেন, ঘোষণা হয়ে গেছে। আমি জানি না এখানে যে সিনিয়র নেতৃবৃন্দ বসে আছেন তাদের চেয়ে তার যোগ্যতা বেশি কিনা, তার রায়পুরাতে রাজনীতির বয়স কত আমি জানতে চাই আপনাদের কাছে। আমি আপনাদের কাছে জানতে চাই তার বয়স কত। এখানে সিনিয়র যে নেতৃবৃন্দ রয়েছেন, প্রত্যেক নেতৃবৃন্দ জেল খেটেছেন, হামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন, হামলার শিকার হয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কি এক করুণ অবস্থা। তারপরেও রাজপথে থেকে প্রত্যেকের অবস্থান থেকে দেশনায়ক তারেক জিয়ার যে ডাক এসেছিলেন, প্রত্যেককে ডাকে আন্দোলন সংগ্রামে তারা মাটি ছিলেন। পরিপক্ষে ইঞ্জিনিয়ার আশরাফ সাহেব, আপনি দীর্ঘ 17-18 বছরে একটি মামলা খেলেন না, একবার হামলার শিকার হলেন না, একবার জেলে গেলেন না। আপনি মনোনয়ন নিয়ে চলে আসবেন, আপনি নাকি বলেন আমি কাউকে ফোন দিব না, আমি মনোনয়ন নিয়ে আসবো, আমার এই তারা ফোন দিবে। আমি আপনাকে বলতে চাই, এখানে যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, জামান ভাই রয়েছেন, ফাইজুর চেয়ারম্যান রয়েছেন, জামাল চৌধুরী রয়েছেন, মহসেন হোসেন বিদ্যুৎ ভাই রয়েছেন, ইকবাল হোসেন শ্যামল রয়েছেন, খোকন ভাই রয়েছেন, মোহন ভাই রয়েছেন, রায়পুরা পৌরসভার 2
কুদ্দুস সাহেব রয়েছেন, আমাদের অ্যাডভোকেট নজরুল ভাই রয়েছেন, আমাদের আরেক পরিচিত মুখ রায়পুরা গণমানুষের জনাব বাদল ভাই রয়েছেন। সরি, আমার একটু এদিক সেদিক হতে পারে, দুঃখিত। রায়পুরা গণমানুষের নেতা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রুহেল ভাই রয়েছেন। আমি বলতে চাই, এই লোকগুলো ছাড়া আপনি কি এমপি হতে পারবেন? আপনি কি কোথাও দাঁড়াতে পারবেন? তাদের ছেলেদের বয়স আপনার রাজনীতির। আপনি যে অহংকার নিয়ে কথা বলেন, আপনি বলেন আপনি এখানে সিনিয়রদেরকে মানেন না, আপনি বিশ্বাস করেন না, আপনি কোথাও গেলে কাউকে বলেন না, আপনি কাউকে বিশ্বাস করেন না, আপনি রায়পুরার এমপি হয়ে যাবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা কি কোনো কোম্পানির বিএনপি করেন নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি করেন? আপনি দেখবেন ইঞ্জিনিয়ার আশরাফ শেখ তার কতগুলো কর্মচারী নিয়ে ঘুরে বেড়ায়, যেখানেই যাই কর্মচারী নিয়ে ঘুরে। আমি আপনাদেরকে বলতে চাই, তাকে প্রতিহত করতে হবে, না হলে সে যদি কখনো তার ক্ষমতা পেয়ে যায়, তার অফিসের কর্মচারীকে রায়পুরা উপজেলার বিএনপির সভাপতি বানাবে, রায়পুরা উপজেলা বিএনপির সেক্রেটারি বানাবে। আমি এখানে সিনিয়র নেতৃবৃন্দদেরকে বলতে চাই, আজকে মঞ্চে বসেছেন, আল্লাহকে হাজির নাজির করে বলেন তার কোন গোপনীয় ফোনে আপনারা সাড়া দিবেন না। আপনারা একই মঞ্চে থাকবেন, ইঞ্জিনিয়ারের বাবার ক্ষমতা নাই রায়পুরা এসে দাঁড়ানোর জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 96-এ যৌথ বাহিনীর হাতে অ্যারেস্ট হয়েছিলাম। জেলে গিয়ে বিদ্যুৎ ভাইকে পেয়েছি, কবিরুল ভাইকে পেয়েছিলাম। 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো, ফ্যাসিবাদী সরকারের আরেক ফ্যাসিবাদ রাজউদ্দিন আহমেদ রাজুর তার কুপ্ররোচনায় আমাদের রায়পুরা উপজেলা বিএনপির জনপ্রিয় নেতা মনিরুজ্জামান মনির হত্যা হয়। আপনারা জানেন, তার প্ররোচনায় নরসিংদীতে লোকমান হত্যা হয়, সেই মামলায় আমাদেরকে আসামি করা হয়। তারপর লুজনপুরা যুবদলের এক মিটিং, সেই মিটিংকে লক্ষ্য করে একটি মামলা দেওয়া হয়। সেই মামলায় শফিক ছিল 1 নম্বর আসামি। সেই মামলায় আমি, নাহিদ মোল্লা, আলফাজউদ্দিন বিটু সহ রায়পুরা সিনিয়র নেতৃবৃন্দ সহ 14 জনের নামে মামলা হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই মামলার 1 নম্বর আসামিকে ধরে নিয়ে রিমান্ডের নামে তাকে হত্যা করা হয়। তার ছোট 2টি বাচ্চা আছে। আপনারা ফ্যাসিবাদীর কথা বলে যাবেন না। আমি আজকে সিনিয়র নেতৃবৃন্দের কাছে একটি কথা বলতে চাই, আজও কেন 24টা ইউনিয়নের 24 জন ওই ফ্যাসিবাদী দূষরের চেয়ারম্যান এখনো বসে আছে? তাদের বিষয়ে কেন আপনারা পদক্ষেপ নেন না? আপনারা মনে করেন না তারা আজকে যেভাবে লুকিয়ে আছে, 2 দিন পরে কিন্তু সময় পেলে চুমল দিবে। আপনারা অতি শীঘ্রই তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রায়পুরা উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি আমার দল বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন